প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দেশাত্মবোধক গান গেয়ে গেলেন, সৈনী ভট্টাচার্য এবং সাহানা বক্সিকে। আমি সমবেদনা জানাচ্ছি যে পরিবারটি আক্রান্ত হয়েছে আরজি করে তাদের পরিবারের সকলকে এবং ছাত্রছাত্রী বন্ধুদেরও। আমি আপনাদের সকলের কাছে আজকে স্বাধীনতা আন্দোলনের আগের রাত সন্ধ্যেবেলায় ফ্রিডম অ্যাট মিডনাইট, ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে, সেই প্রোগ্রামটা আমরা যতদিন রাজনীতি করি আমরা ততদিন এইভাবে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং আমরা তাদের শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছেন। ফাঁসির একবার বিদায় দে মা, ঘুরে ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, যারা দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমি স্মরণ করি আজকের দিনে তাদের যারা দেশের জন্য লড়াই করেছে। অজস্র নাম বলতে গেলে অনেক অভিধান শেষ হয়ে যাবে, তা সত্ত্বেও দু একটা নাম তো নিশ্চয়ই বলবো। মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে মাতঙ্গিনী হাজরা থেকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ থেকে লাল বাল পাল থেকে শুরু করে একেবারে যারা সাংস্কৃতিক জগতেও সামাজিক নবজাগরণ ঘটিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজার রামমোহন রায় থেকে শুরু করে সকলকে আমরা আজকের এই দিনে সম্মান জানাই। তাছাড়াও যে নামগুলো অজানা, অনেক মানুষ হারিয়ে গেছে যাদের নাম আজ পর্যন্ত কোনো বইয়ে লিপিবদ্ধ হয়নি বা তাদের নাম কেউ জানেও না। আমি ইতিমধ্যেই 4-5টা বই লিখেছি যাতে অজানা লোকেদের নামগুলোকে জোগাড় করে তুলে আনবার চেষ্টা করেছি, ছড়াই ছড়াই। এই কাজটা আমি কন্টিনিউ করব। কিন্তু আপনারা কি জানেন, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। গানটা কে গেয়েছিলেন, কোথায় ছিল তার বাড়ি? অনেকে গানটা ভালোবাসেন, গানটা জানেন, কিন্তু মানুষটা জন্মেছিলেন এই বেহালায়। সম্ভবত অঞ্জন, আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম রবীন্দ্রনগরে তার বাড়িতে তার মৃত্যুর আগে দেখা করতে। এরকম অনেক ঘটনা অনেকে আমরা জানি না। একবার আমি দিল্লি এয়ারপোর্টে যখন যাদবপুরের এমপি আপনাদের দ্বারা নির্বাচিত আমি আসছিলাম, বিমানবন্দরে আমার সাথে দেখা হলো একজন সিনিয়র সিটিজেন। তিনি এসে আমাকে বললেন, মমতা জি আমকো এক বাত कहना है। আমি বললাম কহিয়ে। উনি আমাকে বললেন, आप तो सुना है मेरे वतन लोका लोगो जो गान लता जी ने गाया, लेकिन आपको पता है वो गान किसने लिखा था? আমি তখন বললাম, नहीं मेरे को तो सच पता नहीं है कि इसका तो नाम हम लोग सुना नहीं है। जो गाते हैं उसको नाम हम जानते हैं, गाना भी जानते हैं, लेकिन कौन लिखा है ये मेरे को पता नहीं है। তখন ভদ্রলোক এসে বলছে, मैं प्रदीप जी हूँ, ये गाना मैंने लिखा, लेकिन किसी को कोई किसी ने कभी हमारा नाम नहीं लेता। আমি তখন বললাম, আমি অন্তত তোমার নাম নেব এবং অন্তত যতটা পারি কিছু মানুষকে জানাবো। কাজে আজকে আমরা অনেক কিছু আমরা জানি, আবার অনেক কিছু পরে জানতে পেরেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা নিউ জেনারেশন, যারা আজকে স্টুডেন্ট, যারা স্কুল কলেজে পড়াশুনো করে,
এই ইতিহাসগুলো জানতে হবে। দেশকে জানতে গেলে কার কি কন্ট্রিবিউশন সেটা জানবার যেমন প্রয়োজন আছে, তেমনি যেটা আমার মাতৃভূমি, আমার পুণ্যভূমি, আমার পবিত্র ভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের কর্মভূমি, মনে রাখবেন তাকেও সম্মান জানাতে হবে। আমি তো বলি, আমাকে কেউ 1000টা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে, সবাই যে মিথ্যে প্রচার করে তা নয়, একটা গ্রুপ তো করছে পরিকল্পিতভাবে। আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন, আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি নির্বাচনের সময় আপনাদের এখানে এসেছিলাম এবং প্রতি বছর এই স্বাধীনতা দিবসের আগের দিন যে প্রোগ্রাম হয় সে প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমার কিছু কথা বলি। আপনারা বলুন তো, যারা এ আজাদি ঝুটা হ্যাঁ বলতো, তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কি করে? স্বাধীনতা দিবস পালন করেছেন কোনোদিনও? সরকারে থাকাকালীন 2 বছর পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের 34 বছর রাজত্বকালের শেষে 2 বার, সেখানেও 1 বার উল্টো পতাকা লাগানো হয়েছিল। আর বিজেপি দলটা তো তখন জন্মগ্রহণই করেনি, স্বাধীনতার কথা জানবেন কি করে? পেয়ে গেছে ক্ষমতা, চলে এসেছে ক্ষমতায়, তাদের কাজ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, ধর্মের নামে বিভেদমূলক আচরণ করা, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দেওয়া, ধর্মে বর্ণে জাতিতে জাতিতে ভেদাভেদ লাগিয়ে দেওয়া। তারা ঐক্য চায় না, এই জিনিস বেশি দিন চলে না। এবং তাই জেনে রাখবেন, আমি দুঃখিত আজকের দিনে কথা বলতে হচ্ছে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি তার কারণে তাদের আচরণে, যার জন্য এবার মোদিজি মেজরিটি একক পায়নি, অনেকের উপর নির্ভর করে তাকে পা দিয়ে চলতে হচ্ছে। আগামী দিন যেই কেউ কেউ পা সরিয়ে নেবে, এই গভর্নমেন্টটাও পড়ে যাবে, এটা মাথায় রাখবেন। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। যদি আমি আপনাদের জিজ্ঞেস করি 2-3টি ঘটনা, যে আমরা কোনটা করিনি, কোন কাজটা করিনি, কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন, মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি। এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি,
আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে, এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা, এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন, আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন, এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম, আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না, আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই, ফাঁসি হয়ে গেল। কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম। কাজেই মনে রাখবেন, এটা সায়েন্সের যুগ, মডার্নাইজেশনের যুগ। আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয়, এটা মাথায় রাখবেন। 1000টা দোষী লোককে আপনি ধরুন, ফাঁসির কাঠে চড়িয়ে দিন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। আমরা হাইকোর্টের রায় মেনে চলব, এবং আমাদের পুলিশও হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব, কারণ আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন, এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম। সেটুকু যারা সহ্য করতে না পেরে, আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো। 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো। সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে, সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাকে দিতে হলো না,
আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত। কিন্তু মনে রাখবেন, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তা নাহলে বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছিল যখন, তারা একদিনের মধ্যে ভাঙড়ের ওই কোথায় ডেড বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তারা এই সত্য উদ্ঘাটিত করতে পারতো না। আর আগে আমাদের একটা সিস্টেম ছিল, যখনই বাইরের কেউ ভিআইপি আসতো বা এলআইপি আসতো, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা শেয়ার করতো ডেটাটা। এখন সেটা শেয়ার করে না, ফলে আমরা জানতে পারি না বিদেশ থেকে প্লেনে কে আসছে আর কে না আসছে। যদি আমরা জানতাম, আমরা আগে থেকেই কেয়ার নিতে পারতাম। আমাদের আফসোস যে আমরা জানি না। মারাও গেছেন বাংলাদেশের এমপি, আর যারা খুন করেছে ধরেছে তারাও কিন্তু বাংলাদেশেরই। সুতরাং এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। এরকম অনেক কেস, ব্যাঙ্গালোরে ব্লাস্ট হয়েছে, ফয়সালা করেছে কে? বেঙ্গল পুলিশ। তাদের আজকে প্রাইজ দেওয়া হচ্ছে, তাদের আজকে পুরস্কার দেওয়া হচ্ছে। মনে রাখবেন, রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয়াবহ রাজনীতির খেলা খেলবেন না। আজকে আত্মার প্রতি শান্তি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানান, যাতে এই সামাজিক ব্যাধি আমরা সবাই মিলে, আজও যদি একটা ঘটনা ঘটে, উত্তরপ্রদেশে ঘটেছে, মধ্যপ্রদেশে ঘটেছে, দিল্লিতে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, মণিপুরে 100 মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে। কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট? কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা? আমরা তো টিম পাঠিয়েছিলাম। জিজ্ঞেস করুন, হাতরাসে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল, তাকে যখন কোর্টে যাচ্ছিল, তাকে জীবন্ত তার গায়ে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছিল। কি করছিল উত্তরপ্রদেশের পুলিশ? উনাওতে যখন ঘটনা ঘটেছিল, বিজেপি আপনি সরকারে ছিলেন, আপনার রাজ্য সরকার, কি করেছিলেন আপনারা? আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব, আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে, কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি সিপিএমকে জিজ্ঞেস করব, মনে পড়ে বানতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা, যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল? বামফ্রন্ট সরকার আজকে ভুলে গেছেন? সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে, টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না, নিজেদের আমলে কি করেছিলেন আজকে অনেকে জানে না এ ঘটনা। আমি জানি, তার কারণ সেদিন আমরা রাস্তায় ছিলাম, আমি বানতলায় ছুটে গিয়েছিলাম, আমি স্পটটায় দেখে এসেছিলাম, আর একটা গাছ পুঁতে এসেছিলাম। আমি ঘটনাটা জানি। 19 জন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা? সিপিএম দল। আমি আপনাদের কাছে জানতে চাইছি, জিজ্ঞেস করুন, নন্দীগ্রামে গুলি চালিয়ে 14 জনকে হত্যা এবং 10 জনকে বাসে বেঁধে নিয়ে গঙ্গার জলে, হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে কার আমলে হয়েছিল? সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল, যে উনুনে রান্না হয়েছিল, সেই উনুনে কি করছিলেন আপনারা তখন? বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলেন নিষ্ঠুরভাবে, কি করছিলেন তখন আপনারা? সোশ্যাল নেটওয়ার্ক তখন ছিল না, তাই অনেকেই জানতে পারেনি, কিন্তু আমি জানি। তার কারণ, আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত, এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন। এই কথাগুলোর জবাব দেবেন কি? বেহালার মানুষ নিশ্চয়ই বলেননি। বেহালায়
জেমস লং সরণি ঢুকতে মাথায় রঘুনন্দন তিওয়ারিকে গুলি করে হত্যা করা হয়েছিল 1 আগস্ট, সম্ভবত 3 আগস্ট বিমলা দে টিচার, তাকে হাওড়াতে গুলি করে হত্যা করা হয়েছিল। আর 8ই আগস্ট, না সরি 3 আগস্ট কুচবিহারে রবিন বিমান হায়দারকে গুলি করে হত্যা করেছিলেন আপনারা। আর 8ই আগস্ট বিমলাদাকে হত্যা করেছিলেন আপনারা। সে আহত হয়ে ভর্তি ছিল, তারপরে সে মারা যায়। শান্তিপুরে কত গুলি চালিয়ে কৃষক মেরেছেন, রাজারহাটে কৃষক মেরেছেন কত, সারা বাংলায় ছড়িয়ে আছে আপনাদের নৃশংস হত্যা কাহিনী। কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন মাটিতে, একসাথে কেশপুরে কত মানুষকে হত্যা করেছিলেন, কঙ্কাল কাহিনী সব ভুলে গেছি আমরা। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন, একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি আমি ক্ষমতার মায়া করি না, আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নস্যাৎ করে দেন। 26,000 টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয়। ওবিসি রিজার্ভেশনও আপনারা এই সমস্ত মামলা করে বাতিল করে দেন। একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে? ছাত্রছাত্রীরা আমাদের বন্ধু নয়। তার মানে কি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন। তখন ভাবনাটা আসে না নতুন করে টিচার রিক্রুটমেন্ট 1 লক্ষ হতে পারে। আপনারা কোর্টে কেস করে করে প্রত্যেকটা আটকান। আর আমি ভেবে পাই না এটা বিচারালয়ের সিস্টেম কি ব্যবস্থা আমি জানি না। আমরা তো জাস্টিস চাই তাদের জন্য, কিন্তু বলুন তো কেন একজন সিপিএম এর রাজ্যসভার এমপি, তিনি তো পলিটিক্যাল বায়াস লোক, তার কথা মতো তিনি তো পলিটিক্যাল কথা বলবেন, তিনি তো ইম্পার্শিয়াল কথা বলবেন না। এই সব কেসে ইম্পার্শিয়াল লোকের মতামত নেওয়া খুব জরুরি। অনেক লয়ার আছে, সে হয়তো রাজ্যসভার এমপি নয়, সে হয়তো সিপিএম এর নেতা নয় বা বিজেপির নেতা নয়। আর ঘটনা ঘটার আগেই কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন। তার মানেটা কি? আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক? আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি না কাগজে মুখ ঢেকে বসে আছি? আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি, আপনাদের বলাবল লক্ষ্য করছি, সোশ্যাল নেটেতে যা পাচ্ছেন যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই মিথ্যে। আমি আপনাদের বলবো 1% যদি ঠিক হয় 99% অসত্য কথা, কুকথা, অকথা, মিথ্যা, কুৎসা, অপপ্রচারের ঢেউ করছেন। তার কারণ বাংলায় শান্তি থাক এটা আপনারা চান না, বাংলা মা ভালো থাক এটা আপনারা চান না, বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই রাজনীতি করছেন। আমরা কিন্তু কোনোদিনও এই রাজনীতিটা করিনি। আমরা আন্দোলন যেটা করবার প্রয়োজন ছিল আমরা করেছি। আন্দোলন করতে করতে আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, মৃত্যুর হাত থেকে বেঁচেছিলাম। হাজরায় কেন আমায় হত্যা করতে গেছিলেন? কার নির্দেশে সেদিনকে লোহার ডান্ডা লাঠির ডান্ডা পড়েছিল? মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম।
গাড়ির নিচে কেন আমায় অ্যাটাক করেছিলেন? গাড়িটাকে পুরো ভেঙে চুরচুর করে বলুন কেন গুলি চালিয়েছিলেন? সেদিন তো একটি ছেলে এসে হাত তোলায়, তার নাম ছিল সম্ভবত আক্তার। সেদিন সেই ছেলেটা গুলিটা তার হাতে এসে লাগলো আর আমার কপালটা বেঁচে গেল। এটা আমি মনে করি এটা ডেস্টিনি। আমার দুটো হাতও মেরে ভেঙে দিয়েছেন, পাও ভেঙে দিয়েছেন, কোমরও ভেঙে দিয়েছেন। এমনকি বিজেপি, মনে পড়ে নন্দীগ্রামে যখন মিটিং করতে গেছিলাম, আমাকে ওই পা, আমার লিগামেন্টটা টোটাল থেতলে গেছিল প্রায়, তাই নিয়ে আমাকে প্লাস্টার করে আমাকে 1 মাস ইলেকশনে প্রচার করতে হয়েছিল। ভুলে যাবেন না এসব কথা। সাধু হয়ে গেছেন। এনআরসির নামে কত লোককে গুলি করে মেরেছেন, আসামে কত বাঙালির নাম বাদ দিয়েছেন, কত লোককে এনআরসিতে মেরেছেন। দিল্লিতে নদীর জল নালাগুলো লাল হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত জানতে পেরেছেন কত মানুষ মারা গিয়েছিল? উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছিল, মধ্যপ্রদেশে কত মানুষ মারা গিয়েছিল, রাজস্থানে কত মানুষ মারা গিয়েছিল, ত্রিপুরা। আপনারা ক্ষমতায় এসছেন। অভিষেকেরা গেছে মিটিং করতে, সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেবরা গেছে মিটিং করতে, দোলা সেনরা গেছে মিটিং করতে। তাদের গাড়ি ভেঙেছেন, পাথর ছুঁড়েছেন, তাদের রাস্তায় গুলি করেছেন এবং কুণাল সহ তাদের নামে এফআইআর করেছেন। বারবার তাদের ডেকে পাঠান, একটা রাজনৈতিক মিটিং মিছিল আপনারা করতে দেননি। আজকে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে কদিন আগে, বাংলা নিয়ে যে সাংবাদিকগুলো চিৎকার করেন, মিডিয়া নয় এখন মোডিয়া হয়ে গেছে, এটা কন্ট্রোল করে কে? মিডিয়া কন্ট্রোল করে বিজেপি গভর্নমেন্ট। আমি দাঁড়িয়ে বলছি আপনাদের, সকালবেলায় বলে দেয় রেল অ্যাক্সিডেন্ট হলেও এটা দেখাবে না, এই খবরটা দেখাবে। আর এই খবরটা দেখাবে না যিনি রেলওয়ে মিনিস্টার, তিনি আবার আইএনসি এর মিনিস্টারও। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে ডিফামেশন করতে পারেন, আমার বিরুদ্ধে আপনি নিশ্চয়ই আপনার সন্দেহ থাকলে আমার বিরুদ্ধে বিচার করতে পারেন। আমি ভয় পাই না, যা সত্য তা সত্য। আজকে মানুষ রেলে চড়তে ভয় পায় আর তুমি মিডিয়াকে কন্ট্রোল করো। 63 দিনে মাত্র প্রায় 24-25টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রক্ষা কবচ আর নেই। সংবিধানটাকে দেশের বিচ্ছিন্ন করে দিয়েছে বিজেপি, ছিন্ন বিচ্ছিন্ন। অথচ দেখুন এখানে বামরাম শ্যামের খেলা চলছে। আমরা এ কথাটা বারবার বলে এসেছি, জগাই মাধাই গদাই। পঞ্চায়েত ইলেকশন থেকে, বিধানসভা ইলেকশন থেকে, লোকসভা ইলেকশন থেকে এদের একটা জোট আছে এবং বিজেপি এদের ফান্ডিং করে। আমি জোর গলায় পাবলিকলি বলে যাচ্ছি, করে। এবং জেনে রাখবেন, এখানে যাতে বাংলা অশান্ত হয়ে যায় তার জন্যে অনেক সহযোগিতা কেন্দ্রীয় সরকার করছে। আর সিপিএম, তুমি যদি বিজেপি বিরোধী হও, তুমি বিজেপির হাতে তামাক খাচ্ছ, তোমার লজ্জা করে না? যৌথ মঞ্চ মানে কি? তোমরা সব কটা আছো, তোমাদের সবার রং এক। কিসের আদর্শ, কিসের নীতি, কিসের আন্দোলন? ভাবছো এই করে চলবে একতরফা? আমরা শান্ত আছি বলে, আমরা কিছু বলছি না বলে ওয়ান সাইডেড কুৎসা করবে, ওয়ান সাইডেড অপপ্রচার করবে। আমি দেখছি, শুধু দেখছি, লক্ষ্য করছি আর ভাবছি। আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না,
ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম, ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন, কি কি খবর আছে বলুন, আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন। আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি কিছু কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো, এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল, তাছাড়াও আরও অনেককে ডেকেছিল। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। কারণ মনে রাখবেন, আমি কিন্তু বালুরঘাটের একটা কেসে 3 দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম। আর কামদুনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন, আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম, কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মুকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয়। আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না, তারা সবাই জেলে আছে এখন। এটা আপনাদের জানবার জন্য বলছি। এবং মনে রাখবেন, কোনো খারাপ ঘটনা সেটা আমার বাড়ি বা আপনার বাড়ি নয়। খারাপ অলওয়েজ খারাপ। খারাপকে কোনো সুস্থ মানুষ কেউ কখনো সমর্থন করতে পারি না, আমরাও করি না। আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন, চিকিৎসাটা করুন। কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন। আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন, কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো 4-5 দিন, কেউ কিছু বলেনি। এরপর আসুন, কাজে নামুন, এটা আমার আবেদন থাকবে। আমার প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ গতকাল আবেদন জানিয়েছে, আজও আমি পাবলিকলি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি। এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন, তাদের আমি কাছে কৃতজ্ঞ যে তারা যারা টিচিং করে তারাও কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে পরিষেবা দিচ্ছেন। তার কারণ ওপিডিতে তারা থাকছেন এবং এমার্জেন্সিতে যতটা পারছেন তারা কাজ করছেন। কিন্তু যারা আন্দোলন করছেন, আর এই রাজনৈতিক দলগুলোকে বলবো, অনেক তো ফেসবুকে ছবি দিলেন, অনেক টুইটারেও দিলেন, অনেক পাবলিসিটিও পেলেন। ভালো কাজ করলে তার পাবলিসিটি হয় না, আর খারাপ কাজ করলে আজকে পাবলিসিটিটা বেশি হয়। শুধু টিভিতে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না, আর ফেসবুক টুইটারে মুখ দেখাবার জন্য রাজনীতি করবেন না, আর নিজেদের সংখ্যা বাড়ানোর জন্য, ওটা একটা অনেক রকম ইনকামের ব্যবস্থা আছে, এর জন্য রাজনীতি করবেন না। মানুষের বিপদ হলে সেবার মন নিয়ে রাজনীতি করবেন। রাজনীতির আর একটা নাম সেবা। এর থেকে আর কিছু আমার বলার আছে? আমি আশা করি আপনাদের সবটাই আমার পাবলিকলি যেটা জানা ছিল না, মানে জানাতে পারিনি, তার কারণ হচ্ছে আমি সুযোগ পাইনি। আজকে স্বাধীনতা সংগ্রামীদের যেমন সম্মান জানাচ্ছি, পরিবারকে যেমন সমবেদনা জানাচ্ছি, তেমনি সাথে সাথে দেশের সকল ভাই বোনেদের আমার অন দ্য ইভ অফ ফ্রিডম মুভমেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্স ডে, সকলকে
আমি আমার বয়স্কদের শ্রদ্ধা, সমবয়সীদের স্যালুট এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। দেশটাকে ভালো করে জানুন আর নিজের জন্মভূমিটাকেও ভালো করে জানুন। আমি জীবনে অনেক জ্বালা পেয়েছি, অনেক জ্বলেছি, কিন্তু শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে একটা কথা লাস্ট বলে যাই, আমাকে যত পারেন অসম্মান করুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরাও আছি, মনে রাখবেন না আপনারা একতরফা। আমি ছাত্রছাত্রীদের হয়ে কথা বলতে আসিনি এখানে, আমি তাদের আন্দোলনকে সমর্থন করেছি, আগেও আপনারা দেখেছেন। কিন্তু যে রাজনৈতিক দলগুলো রাজনীতির খোরাক তুলে একতরফা প্রচার করছেন, আমি তৃণমূল কংগ্রেসের এতদিন যাদের আমি একটি কথাও বলতে বারণ করেছিলাম, আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোক্স পার্সনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রেয়াত করিনি। হাসপাতালে কাদের ট্রান্সফার করা হয়েছিল? প্রিন্সিপালকে করা হয়েছিল। এমএসভিপি যিনি হসপিটালের দায়িত্বে, তাকে ট্রান্সফার করা হয়েছে। এইচওডি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ট্রান্সফার করা হয়েছে। যিনি পুলিশের দায়িত্বে ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে। কাকে করা হয়নি? যা যা বলেছেন প্রত্যেকটা দাবি আমরা মেনে নিয়েছি। আর এখন তো আমাদের হাতে কেস নেই, এখন তো কোর্টের বিচারে এটা সাবজুডিস এবং সিবিআইয়ের হাতে কেস। আমরা আমাদের এভিডেন্স কাগজপত্র সব তুলে দিয়েছি। তাদের যদি আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা দিতে রাজি আছি, কিন্তু প্রোভাইডেড দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে। যারা অ্যাকচুয়াল দোষী, দোষীদের আড়াল করা চলবে না। দুই, আমি বলি আজকে 14 তারিখ আমাদের অনেক জায়গায় প্রোগ্রাম হয়, ফ্রিডম অ্যাট মিডনাইট, তাই আজকে আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম জেনারেলি নিই না। কালকে স্বাধীনতা দিবস, প্রত্যেক এলাকা এলাকায় জাতীয় পতাকা উত্তোলন হবে, স্বাধীনতা দিবস পালন হবে। রেড রোডেও আমাদের র্যালি মার্চ পাস্ট হয়, সেখানে জাতীয় পতাকা তোলা হয়, আমরা সেটাও করব। 16ই আগস্ট খেল দিবস আছে, প্রত্যেকটা ক্লাব এবং অনেক ছোট ছোট ক্লাব, বড় ক্লাব সবাই মিলে খেলা দিবস ওই দিনটা তারা খেলাধুলা করবেন, তাই তাদের আমি ডিস্টার্ব করতে চাই না। তাছাড়াও 16ই আগস্ট ময়দানে কোনো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই জন্য সেই দিনটাকে মনে রেখেই ওটা খেলা দিবস হিসেবে আমরা আগে ঘোষণা করেছি। আর এই 16ই আগস্ট কিন্তু আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল হাজরা মোড়ে, আমি কিন্তু সেটাকে কখনো প্রায়োরিটি দিইনি, কিন্তু আমি যেটা খেলাকে কেন্দ্র করে হয়েছিল সেই ঘটনাটাকে প্রায়োরিটি দিয়েছি। আমি আপনাদের আবার বলি, 16 তারিখটা বাদ দিয়ে ছোটোখাটো ধর্না টর্না হতেই পারে। কালকে স্বাধীনতা দিবস অবশ্যই নয়, যেমন জাতীয় পতাকা তোলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতিবারের মতো এবারেও হবে, এটা দেশমাতৃকাকে সম্মান জানানোর ব্যাপার। 16 তারিখ খেল দিবস আছে বলে স্পোর্টসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবেন, অনেক ক্লাব অংশগ্রহণ করবেন, আমি তাদেরটাও ডিস্টার্ব করতে বারণ করব বিকেল 4টে পর্যন্ত। তারপরে যদি কেউ ধর্ণা করতে পারেন, মিছিল করতে পারেন, তার স্বাধীনতা নিশ্চয়ই করতে পারেন। আমি আমাদের দলের কথা বলছি, অন্য দলের কথা আমি বলতে পারবো না। 17 তারিখে সারা পশ্চিমবাংলার সব ব্লকে, সব মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে আমি আশা করি আমার কথাটা দলের কাছে পৌঁছে দেওয়া। আমি ববিকে দায়িত্ব দিচ্ছি, দেবাকে দায়িত্ব দিচ্ছি, অভিজিৎ রে যারা এখানে আছে, বোয়া থেকে শুরু করে, সুশান্ত থেকে শুরু করে, পুরনো ছেলে অঞ্জন থেকে শুরু করে সকলকে। 17 তারিখ বেলা 2টো থেকে 4টে পর্যন্ত সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাম রামের চক্রান্ত, বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিছিল, মিটিং, আন্দোলন হবে। আর 18 তারিখ প্রতি ব্লকে ব্লকে ধর্ণা হবে, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। আর 19 তারিখ রাখি বন্ধন,
আমরা ওই দিন ব্লকে ব্লকে রাখি বন্ধন করি। রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, বাংলাকে ভাগ করতে দেব না। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি গেয়েছিলেন, মনে রাখবেন এটা এখন আমাদের রাজ্য সঙ্গীত হয়ে গেছে। সুতরাং আমরা সম্প্রীতি রক্ষা করবার স্বার্থে, ঐক্যের স্বার্থে, সংহতির স্বার্থে, সারা বাংলাকে অটুট রাখার জন্য রাখি বন্ধন উৎসব সারা দেশও যখন পালন করে, ওরা বলে রক্ষাবন্ধন, আমরা বলি রাখি বন্ধন। সেই রাখি বন্ধন উৎসব আমরা পালন করব। তারপরে 20 তারিখ থেকে আবার রাস্তায় নামা হবে। সেই প্রোগ্রামটা 19 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে এবং প্রোগ্রাম করবে, দোষীর শাস্তি চাইবে। এবং বিশেষ করে রবিবারের পর হয়ে যাচ্ছে 19 তারিখ, সুতরাং ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতি ব্লকে ব্লকে দোষীদের ফাঁসি দেওয়ার জন্য প্রতি ব্লকে ব্লকে কেউ ধর্ণা করবেন, কেউ মিছিল করবেন, কেউ মিটিং করবেন, কিন্তু প্রতিবাদ করবেন। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। আপাতত এই প্রোগ্রাম আমি দিয়ে গেলাম। আবার 20 তারিখ থেকে কি প্রোগ্রাম হবে সেটা আমি রাখি বন্ধনের দিনে আপনাদের জানিয়ে দেব। আমি এটুকু বলে আবার বলি, আমাকে অসম্মান করতে আপনাদের খুব ভাল লাগে না? সারা জীবন ভেবেছেন ও তো নরম, ও তো মানবিক, ও তো সবার আগে কাজ করে, সারাক্ষণে সব নিয়ে পড়ে থাকে। ওকে আঘাত করো যাতে ওকে আমরা বারবার অসম্মান করতে পারি সারা বিশ্বের মানুষের কাছে। আমি বলবো ব্যক্তিগতভাবে আমাকে অসম্মান করুক, আমার কিছু যায় আসে না। আমি বিজেপির কাছে রাজনৈতিক সৌজন্য আশা করি না, আমি সিপিএম পার্টির কাছে রাজনৈতিক সৌজন্য আশা করি না, আমি আল্ট্রা লেফটের কাছেও আশা করি না, আমি কংগ্রেসের নেতৃবৃন্দের কাছেও আশা করি না। কিন্তু আমি আশা করি বাংলা মাকে আপনারা অসম্মান করবেন না, বাংলার বদনাম করবেন না। আর একটা মহিলার বিচারের দাবিতে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, ভাইদের দায়িত্ব নিতে হবে বোনদের রক্ষা করার। যারা যে প্রান্তে কাজ করেন তাদের কি একটা দায়িত্ব থাকবে না যে আমাদের বোনদের দায়িত্ব আমাদের ভাইরা নেবে? ভাই বোনের কখনো আলাদা হতে পারে না, ভাই বোন কিন্তু একসাথে চলে। ভাই না থাকলে বোন রাখি বন্ধন করবে কাকে? ভাই না থাকলে কপালে তিলক পরিয়ে ভাইফোঁটা দেবে কাকে? কাজেই আমি মহিলা এম্পাওয়ারমেন্ট বিশ্বাস করি। নারী শক্তিকে জাগ্রত যা বাংলা করেছে, যে শিক্ষা আমরা বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছি, রাজা রামমোহন রায়ের কাছ থেকে পেয়েছি, সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা কিন্তু আজ সামাজিক সংস্কারের অনেক কর্মসূচি হাতে নিয়েছি। সেটা থেকে সিপিএমের খুব রাগ হয়, বিজেপির খুব রাগ হয়। তাই একটা ইস্যু পেয়েছে, ভাবছে ওই লঙ্কা কাণ্ডের মতো বানরের পেছনে আগুন লাগিয়ে দাও, যেভাবে করেছিল রামায়ণে আপনারা শুনেছিলেন। আমি এখানে বলি, এখানে লঙ্কা কাণ্ড করা অত সহজ নয়। মানুষ বুঝবে, আস্তে আস্তে আপনারা বুঝবেন আসল রহস্যটা কোথায়, চরিত্র হনন করছে কারা। এরা ছাত্র ছাত্রীরা নয়, এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে। কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আরে মমতা ব্যানার্জির সরতে রেল থেকে 2 বার সরে এসেছি, জাস্ট একটা কাঁধে ব্যাগ নিয়ে চলে এসেছি, আমার 1 সেকেন্ড লাগে। কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত কোনোদিনও করিনি, আর করবও না। এটা মাথায় রাখবেন। আমার মাথা নত করতে হলে আমি মানুষের কাছে করব, কিন্তু আপনাদের মতো জঘন্য মানসিকতার জঘন্য রাজনৈতিক দলের কাছে নয়। এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আবার স্বাধীনতা সংগ্রামীদের আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার সালাম, আমার জোহার, আমার নমস্কার, আমার নমস্কারিন্ডা, আমার ভানাক্কাম, আমি সব কিছু বলবো যে আমরা সকলকে সম্মান জানাই এবং আমাদের ছাত্র যৌবন, মা বোনেরা, শ্রমিক, কৃষক সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটার জন্য, কালকের দিনটার জন্য। স্বাধীনতা দিবসের আগে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। মিডিয়াকেও অভিনন্দন জানাচ্ছি তাদের পরিবার পরিজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যাডমিনিস্ট্রেশনকে অভিনন্দন জানাচ্ছি, তারা অনেক কাজ করেছেন।
আগামী দিনও করবেন এই বিশ্বাস আমি করি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ।